গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 21 নম্বর ক্লাস, এবং 21 নম্বর ক্লাসের যে টপিকটা থাকছে সেটা হলো মৌর্যোত্তর পরবর্তী যে সমস্ত বংশধরগুলো, যে সমস্ত বংশ রাজত্ব করেছিল ভারতের বুকে, সেই সমস্ত বংশ নিয়ে, অর্থাৎ শুঙ্গ বংশ, শুঙ্গ ডাইনেস্টি, কানভা বংশ অর্থাৎ কানভা ডাইনেস্টি অ্যান্ড সাতবাহন বংশ অর্থাৎ সাতবাহন ডাইনেস্টি। তো এই তিনটে ডাইনেস্টি নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। এর পরবর্তী যে ডাইনেস্টি ভারতে এসেছিল, মানে সাতবাহন বংশের পরে ভারতে অ্যাটাক হয়, এর একদম সমসাময়িক ভারতের বাইরের যে সমস্ত বিদেশিরা আছে সেই বিদেশিরা আক্রমণ করে, এবং এরপরে ধীরে ধীরে ভারতের আরেকটা ডাইনেস্টি উদ্ভব হবে এই সাতবাহন বংশের পরে, সেটা হলো গুপ্ত সাম্রাজ্য। তো এর আগের দিনের ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম মৌর্য বংশের শাসন ব্যবস্থা কেমন ছিল, মৌর্য বংশে অশোক কি কি শিলালেখ, স্তম্ভলেখ তিনি চালু করেছিলেন, এই সমস্ত ব্যাপারে আমরা আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছি। যদি সেই ক্লাস না দেখে থাকো, উপরে আই বাটনে দেখবে, ডান সাইডে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে প্রিভিয়াস ক্লাসের, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। এখানে দেখো, জিনিসটা বোঝায় একটুখানি আগে, যে মৌর্য বংশের যখন পতন হচ্ছে, মৌর্য বংশের পতন, মৌর্য বংশের যখন পতন হচ্ছে, অর্থাৎ মৌর্য বংশের লাস্ট সম্রাট কে ছিল? বৃহদ্রথ। বৃহদ্রথ ছিল। তো এই বৃহদ্রথকে মারছে কে? এই বৃহদ্রথকে মারছে এই বৃহদ্রথের হিন্দু সেনাপতি, একদম ব্রাহ্মণ সেনাপতি, যার নাম হলো পুষ্যমিত্র শুঙ্গ। এবং পুষ্যমিত্র শুঙ্গ এই বৃহদ্রথকে হত্যা করে ইনি কোন বংশের প্রতিষ্ঠা করছেন? শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করছেন। তো এই যে আমরা হর্যঙ্ক বংশ থেকে আমরা লাস্ট সাতবাহন বংশ পর্যন্ত বললাম, তো এটাকে আমি শর্ট আকারে যদি বলি, একদম মনে রাখার জন্য, তো সেটাকে তোমরা একটা শর্টকাট ট্রিক হিসাবে রিলেট করতে পারো হাসিন মসুক শাহ। হাসিন মসুক শাহ। এখানে দেখো প্রত্যেকটা বংশের ফার্স্ট অ্যালফাবেট দিয়ে কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে দেখো, হাসিন মানে কি? হা ফর হলো হর্যঙ্ক বংশ, হর্যঙ্ক বংশ। শি ফর শিশুনাগ বংশ, শি ফর হলো কি? শিশুনাগ বংশ। দন্তান্ন ফর নন্দ বংশ। এম ফর মৌর্য বংশ। মৌর্য বংশের পরে আসছে কে? শুঙ্গ বংশ। কে ইস্টাবলিশ করছে? পুষ্যমিত্র শুঙ্গ। তো এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব, শুঙ্গ বংশ নিয়ে। শুঙ্গ বংশের পরে আসছে কি? কানভা বংশ। এবং কানভা বংশের পরে আসছে কি? সাতবাহন বংশ। তো আজকে আমরা যে তিনটে বংশ নিয়ে আলোচনা করব সেটা হলো শুঙ্গ, কানভা এবং সাতবাহন বংশ। এবার দেখো, এই বংশগুলো যখন আসছে মৌর্যোত্তর, মানে মৌর্য যারা ছিল বংশের, সেই মৌর্য বংশধরদের পরে মৌর্যোত্তর কালে কিন্তু বিদেশি অ্যাটাক হচ্ছে, এবং মৌর্যোত্তর কালে মৌর্য বংশের পতনের পর মগধ যে একটা ওদের টোটাল একটা সাম্রাজ্য ছিল, সেই মগধটা কিন্তু বিভিন্ন ছোট ছোট টুকরোতে ভেঙে যাচ্ছে, এবং সেখানে ভাঙার কারণ হলো সেখানে যোগ্য শাসক ছিল না, এবং এর ফলে বিদেশিরা দেখছে যে এটা হলো ভারতে অ্যাটাক করার পারফেক্ট টাইম, এবং এই সুযোগে কি হচ্ছে? এই সুযোগে বিদেশিরা আক্রমণ করছে। তো ফার্স্ট বিদেশি আক্রমণ কোথায় কখন হচ্ছে সেটা অলরেডি পড়িয়েছি, নন্দ বংশের টাইম পিরিয়ডে। তো নন্দ বংশের টাইম পিরিয়ডে ফার্স্ট বিদেশি আক্রমণ কে করেছিল অলরেডি পড়িয়েছি, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো নন্দ বংশের টাইমে ভারতে কোন বিদেশি আক্রমণ হচ্ছে? বিদেশি আক্রমণ হচ্ছে সিকান্দার। সিকান্দার আসছে আক্রমণ করতে, অ্যাটাক করতে। সিকান্দারের পর আসছে কে? সিকান্দারের সেনাপতি। কখন আসছে? নন্দ বংশের শেষ এবং মৌর্য বংশের শুরু, এই টাইম পিরিয়ডে আসছে কে? এই টাইম পিরিয়ডে আসে সিকান্দারের সেনাপতি সেলুকাস নিকেটর। কে আসে? সেলুকাস নিকেটর। এগুলো অলরেডি আমরা ডিটেলসে কিন্তু পড়ে নিয়েছি। এরপর দেখো, এরপর এই মৌর্যোত্তর কালের পরে, মানে মৌর্য বংশের পরবর্তীতে যখন
মৌর্যকালের যে মগধ, সেই মগধ ছোট ছোট টুকরোতে ভেঙে যাচ্ছে, তখন মৌর্য বংশের শেষ রাজা বৃহদত্তকে মেরে পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করছে, এবং এর পাশাপাশি এখানে বিদেশি আক্রমণ হচ্ছে। এবং কোন কোন বিদেশি আসছে এখানেও থেকেও তোমরা শর্টকাটে মনে রাখতে পারো, ISPK, ISPK, ISPK। তো আই ফর কি? আই ফর হলো ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক। এস ফর হলো কি? এস ফর হলো শক, শক ডাইনেস্টি, শক বংশ। পি ফর হলো কি? পল্লব বংশ, পল্লব বংশ। আর কে ফর হলো কি? কুষাণ বংশ, কুষাণ বংশ। তো এই ইন্দো গ্রিক, শক, পল্লব এবং কুষাণ বংশ এরাও ভারতে রাজত্ব করছে, এবং সেই টাইম পিরিয়ডেও কিন্তু শুঙ্গ বংশ, কানভা বংশ এবং সাতবাহন বংশ এরাও কিন্তু ওদের ওই সমসাময়িকই ভারতে রাজত্ব করছে। এবং সাতবাহন বংশে অ্যাট লাস্ট দেখবে, সাতবাহন বংশে যখন সাতবাহন বংশ কমপ্লিট হয়ে যাবে আর বিদেশি আক্রমণ এগুলো টোটাল কমপ্লিট হয়ে যাবে, মানে কুষাণ বংশ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আসবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যাপার, সেগুলো যখন কমপ্লিট হবে তারপরে যে সাম্রাজ্য, নতুন সাম্রাজ্য বা নতুন বংশের উৎপত্তি হবে, সেই নতুন বংশ কি? নতুন বংশ হবে গুপ্ত ডাইনেস্টি, গুপ্ত বংশ, গুপ্ত ডাইনেস্টি। আশা করি বোঝাতে পেরেছি যে কার পরে কিভাবে কোন বংশ আসছে। এবার আমরা দেখব যে এখানে আমরা লাস্ট ক্লাস শেষ করেছিলাম তারপর থেকে, অর্থাৎ মৌর্য বংশের পতন হচ্ছে, মৌর্য বংশের পতনের পর আসছে কে? আসছে শুঙ্গ বংশ, অর্থাৎ শুঙ্গ ডাইনেস্টি। এখানে লেখো হেডিং এ শুঙ্গ ডাইনেস্টি, শুঙ্গ, শুঙ্গ ডাইনেস্টি, শুঙ্গ ডাইনেস্টি অর্থাৎ শুঙ্গ বংশ। তাহলে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠা করছেন? শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করছেন পুষ্যমিত্র শুঙ্গ। কে? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করছেন। এবং শুঙ্গ বংশের বিস্তার কোথায় হচ্ছে? শুঙ্গ বংশের এই পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে মেরে মগধটাকে দখল করে নিচ্ছে, ক্যাপচার করে নিচ্ছে। অর্থাৎ এখানে ম্যাপে যেমনটা দেখতে পাচ্ছ, এই টোটাল এরিয়াটার ওপরে শাসন ক্ষমতা কাদের চলে এসছে? চলে এসছে শুঙ্গ বংশের, শুঙ্গ ডাইনেস্টির। এই পুষ্যমিত্র শুঙ্গ থেকে, এখান থেকে কোশ্চেন দেয় যে এই পুষ্যমিত্র শুঙ্গ মগধের প্রথম শাসক, মগধে শাসন করা তিনি প্রথম শাসক, যিনি মগধের বাইরের একজন রাজবংশ, মগধের বাইরের একজন লোক। তাই এখান থেকে কোশ্চেন দেয় যে মগধে শাসন করা প্রথম মগধের বাইরের রাজা কে ছিল? তো লিখে রাখো, মগধে শাসন করা, মগধে শাসন করা, মগধে শাসন করা প্রথম, প্রথম মগধের বাইরের, প্রথম মগধের বাইরের, বাইরের যদি বংশ বলে তাহলে কি হবে? আর যদি বলে রাজাকে তাহলে কি হবে? তাহলে মগধের বাইরে, মগধের বাইরের বংশকে, মগধের রাজত্ব করা সর্বপ্রথম মগধের বাইরের বংশ হলো এই শুঙ্গ বংশ। বংশ জিজ্ঞাসা করলে কি হবে? শুঙ্গ বংশ। এবং রাজাকে, রাজা হলেন পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ। এর আগে যে সমস্ত রাজবংশগুলো এসে, যে সমস্ত বংশ বা রাজারা এসে, প্রত্যেকেই কি? প্রত্যেকেই কিন্তু এই মগধে তাদের কিন্তু জন্মগ্রহণ হয়েছিল, বা মগধেরই রাজবংশ মগধেই রাজত্ব করেছিল। এবার এই পুষ্যমিত্র শুঙ্গ কি করছে? পুষ্যমিত্র শুঙ্গ রাজধানী দুটো জায়গায় করছে। কোথায় কোথায় রাজধানী করছে? একটা রাজধানী করছে বিদিশাতে, দেখো এখানে ম্যাপে, একটা রাজধানী করছে বিদিশা, এবং আরেকটা রাজধানী করছে কোথায়? পাটলিপুত্র। দুটো জায়গায় ক্যাপিটাল করছে। তো পুষ্যমিত্র শুঙ্গ রাজধানী কোথায় কোথায় করছে? রাজধানী, রাজধানী দুটো জায়গায় করছে। একটা মধ্যপ্রদেশের কোথায়? মধ্যপ্রদেশের বিদিশা, এবং আরেকটি হলো কি বিহারের, বর্তমান বিহার, বিহারের
পাটনা অর্থাৎ পাটলিপুত্র। বিহারের কোথায়? বিহারের পাটলিপুত্রতে, দুটো জায়গাতে রাজধানী করছে কে? এই পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছি, ইনি ছিলেন কিন্তু একজন গোঁড়া হিন্দু ব্রাহ্মণ, এবং গোঁড়া হিন্দু ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি অপর একজন ব্যক্তিকে মানে বৃহদ্রথকে খুন করে বা হত্যা করে তিনি কিন্তু শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এই পুষ্যমিত্র শুঙ্গ একদমই কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিল তাদেরকে সহ্য করতে পারত না। সেই কারণে যে সমস্ত বৌদ্ধ ধর্মের নিদর্শন যেগুলো ছিল বা বৌদ্ধ ধর্মের যে সমস্ত স্তূপ ছিল, সেই বৌদ্ধ ধর্মের স্তূপগুলোকে কি করে? বৌদ্ধ ধর্মের স্তূপগুলোকে তিনি ধ্বংস করে। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এই সমস্ত এক্সামের জন্য মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যেই তোমাদের শুরু হবে। এর পাশাপাশি পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সামের জন্য অলরেডি ক্লাস চলছে আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে। রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচ অ্যাড করে নেওয়া হবে, বা কোনো রকম জিজ্ঞাসা কোয়ারিজ থাকলে সেটাও কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। আর ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে তোমরা রুটিন পেয়ে যাবে। রুটিন ওয়াইজ যে ক্লাসের লিঙ্কগুলো সেখানেই প্রোভাইড করা হয়। এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু প্রোভাইড করা হয়। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে সমস্ত এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ অ্যান্ড ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, এখানে তোমাদের আমরা বলছিলাম কি, আলোচনা করছিলাম শুঙ্গ বংশের এই পুষ্যমিত্র শুঙ্গ, ইনি কিন্তু বৌদ্ধ ধর্মকে সহ্য করতে পারতেন না। পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গের ব্যাপারে কি বলছিলাম? ইনি একদম বৌদ্ধ ধর্মের কিন্তু টোটাল বিরোধী ছিলেন, অর্থাৎ বৌদ্ধ বিরোধী ছিলেন। বৌদ্ধ ধর্মের ইনি টোটাল বিরোধ করতেন, এবং সেই কারণে বৌদ্ধ ধর্মের যে সমস্ত নিদর্শন যেগুলো ছিল বা বৌদ্ধ ধর্মের যে সমস্ত স্তূপগুলো ছিল, এগুলোকে তিনি কিন্তু ধ্বংস করে দেন। এগুলোকে কি করছেন? তিনি ধ্বংস করে দেন। কিন্তু একটা জিনিস দেখা গেছে যে সম্রাট অশোক তিনি যে স্তূপ তৈরি করেছিলেন সেটা কি সাঁচিতে, মধ্যপ্রদেশে, যেটা ভারতের সব থেকে বড় স্তূপ। মধ্যপ্রদেশের কি সাঁচির স্তূপ, মধ্যপ্রদেশে সাঁচির স্তূপ। এই সাঁচির স্তূপকে কি করে? সাঁচির স্তূপে তিনি যে জানলাটা ছিল সেই জানলাটা তামার করে দেয়, তামার জানালা নির্মাণ করে। কে করছে? এই পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু নির্মাণ করছে। এছাড়া মধ্যপ্রদেশেরই ভরহুত নামক জায়গাতে সেই ভরহুত স্তূপে মধ্যপ্রদেশের ভরহুত স্তূপে কি করছে? ভরহুত স্তূপে জানলাটা পাথরের জানলা তৈরি করে দিচ্ছে, পাথরের জানলা তৈরি করছে। তো এখানে দেখো আমি স্তূপের ছবি দুটো এখানে ইনক্লুড করেছি। এটা হলো কি, এই ছবিটা যেটা লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো সাঁচির স্তূপ, যেটা ভারতের সব থেকে বড় স্তূপ। সাঁচির স্তূপ নির্মাণ কে করেছিল? সম্রাট অশোক নির্মাণ করেছিল, আগের দিনের ক্লাসেই পড়িয়েছি। আর এখানে ডান সাইডে যে স্তূপটা দেখতে পাচ্ছ এটা হলো কি ভরহুতের স্তূপ। ভরহুত দুটো স্তূপই কোথায় অবস্থিত? ভরহুত স্তূপ দুটো স্তূপই মধ্যপ্রদেশে অবস্থিত। এটাও মধ্যপ্রদেশ এবং
এটাও মধ্যপ্রদেশ। দুটো স্তূপই কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। তো এই পুষ্যমিত্র শুঙ্গের টাইমে এখানে পুষ্যমিত্র শুঙ্গের ব্যাপারে জানা যাচ্ছে কিছু বই থেকে, কিছু গ্রন্থ থেকে জানা যাচ্ছে। তো সেগুলো কোন কোন গ্রন্থ থেকে এনার ব্যাপারে জানা যাচ্ছে সেগুলো এখান থেকে দেখো। তো পুষ্যমিত্র শুঙ্গের ব্যাপারে জানা যায়, এখানে হেডিং করো বই। কোন কোন বই থেকে জানা যাচ্ছে? তো 4-5টা বই আছে। সর্বপ্রথম জানা যাচ্ছে বৌদ্ধ পুস্তক। কোন পুস্তক? বুদ্ধদের যে সমস্ত বৌদ্ধ ধর্মের বইগুলো আছে সেই বৌদ্ধ পুস্তক থেকে পুষ্যমিত্র শুঙ্গের ব্যাপারে জানকারি পাওয়া যাচ্ছে। বৌদ্ধ পুস্তক লিখছেন কে? লিখছেন জাতক। তো জাতকের লেখা বৌদ্ধ পুস্তক থেকে আমরা পুষ্যমিত্র শুঙ্গের ব্যাপারে জানতে পাচ্ছি। এছাড়া আমরা জানতে পাচ্ছি পাণিনির লেখা অষ্টাধ্যায়ী থেকে। লেখো অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী 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 কার লেখা? অষ্টাধ্যায়ী লেখা পাণিনি। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনি। পাণিনির লেখা অষ্টাধ্যায়ী থেকে। এছাড়া আমরা জানতে পারছি পতঞ্জলির লেখা মহাভাষ্য থেকে। মহাভাষ্য এইভাবে সিঙ্গেল কোশ্চেনও দিতে পারে যে মহাভাষ্য কার লেখা। কোশ্চেন দিতে পারে অষ্টাধ্যায়ী কার লেখা। তো অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির লেখা। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা বই হলো মহাভাষ্য। এছাড়া এনার ব্যাপারে জানতে পারছি মনুর লেখা মনুস্মৃতি থেকে। মনুর লেখা মনুস্মৃতি। মনুর লেখা মনুস্মৃতি থেকে আমরা জানতে পাচ্ছি। এবং এই মনুস্মৃতিটা এটা কি প্রকার বই? এটা হলো রাজনৈতিক বই। বলতে পারো এটা প্রথম রাজনৈতিক শাস্ত্র। এটা কি ছিল? প্রথম রাজনৈতিক শাস্ত্র ছিল। ভারতের প্রথম রাজনৈতিক শাস্ত্র ছিল এটা মনুস্মৃতি। তো পুষ্যমিত্র শুঙ্গের ব্যাপারে আমরা কিসের থেকে জানতে পারছি? জাতকের বৌদ্ধ পুস্তক, পাণিনির অষ্টাধ্যায়ী, মহাভাষ্যের পতঞ্জলি, মনুর মনুস্মৃতি থেকে আমরা এনার ব্যাপারে বিভিন্ন তথ্য জানতে পারছি। এই পুষ্যমিত্র শুঙ্গের টাইমে দুবার জওয়ান আক্রমণ হয়েছে। এনার টাইমে কি হচ্ছে? দুবার কি হচ্ছে? বিদেশি আক্রমণ হচ্ছে। বিদেশি আক্রমণ। এবং বিদেশি কোন আক্রমণ? জওয়ান আক্রমণ। জওয়ান আক্রমণ হচ্ছে। এবং জওয়ান আক্রমণ কতবার হচ্ছে? দুবার হচ্ছে। এবং কে কে অ্যাটাক করছে? এই দুজন ব্যক্তি কে কে? তো দুজন ব্যক্তি হলেন, একজন ফার্স্ট যিনি আক্রমণ করছেন তার নাম হলো ডেমেদ্রিয়াস। ফার্স্ট হলেন ডেমেদ্রিয়াস। এবং পরবর্তীতে সেকেন্ড জবন অ্যাটাক হচ্ছে কার আন্ডারে? মিয়ান্ডার অ্যাটাক করছেন। মিয়ান্ডার। তাহলে দুজন জবন যিনি আক্রমণ করছেন কে কে? একজন হলেন ডেমেদ্রিয়াস, ইনি ফার্স্ট অ্যাটাক করছেন, প্রথম অ্যাটাক করছেন। এবং সেকেন্ডলি অ্যাটাক করছেন মিয়ান্ডার, বা এনার নাম অনেক বইতে পাবে মিয়ান্ডার বা মিলান্দ। মিয়ান্ডার বা মিলিন্দ বা মিয়ান্ডার। তো এই যে দুবার অ্যাটাক হলো, জওয়ান অ্যাটাক, এই জওয়ান অ্যাটাককে প্রতিহত করছেন কে? কার সঙ্গে হচ্ছে? তো এই দুটো জওয়ান অ্যাটাককে প্রতিহত করছেন এই পুষ্যমিত্র শুঙ্গের ছেলে। তার নাম কি? পুষ্যমিত্র শুঙ্গের ছেলে অগ্নিমিত্র। অগ্নিমিত্র এই দুটো জওয়ান অ্যাটাককে কি করছেন? জওয়ান অ্যাটাককে প্রতিহত করছেন এবং দুবারই তিনি কিন্তু জয় লাভ করছেন এবং এরা দুবারই কিন্তু হেরে যাচ্ছে। প্রথমবার ডেমেদ্রিয়াস হেরে গেছে এবং পরের বার অ্যাটাক যখন মিয়ান্ডার করছে তখন কিন্তু এরাও কিন্তু হেরে গেছে। এবং এই যুদ্ধ করার পর ফেরার সময় অগ্নিমিত্র কি করছে? অগ্নিমিত্র এই যুদ্ধ করে, মানে এই জওয়ান অ্যাটাককে সামাল দিয়ে জয়লাভ করে তিনি যখন ফিরছেন, তিনি মালবিকা নামক একজন মহিলার প্রেমে তিনি পড়ে যাচ্ছেন। কার প্রেমে পড়ছেন? মালবিকা। তিনি, এক মিনিট,
তিনি কার প্রেমে পড়ছেন? তিনি প্রেমে পড়ছেন মালবিকা। মালবিকা, মালবিকার সাথে তিনি কিন্তু প্রেমে পড়ছেন এবং মালবিকাকে তিনি বিয়ে করে নিচ্ছেন। এবং এই যে মালবিকার প্রেমে তিনি পড়ছেন, এটার ব্যাপারে জানা যাচ্ছে কিসের থেকে? আমরা জানতে পারছি কালিদাসের লেখা মালবিকা গীন মিত্র। কালিদাসের লেখা মালবিকা, মালবিকা গীনা মিত্র, মালবিকা গীনা মিত্র নামক বই থেকে। কার লেখা? কালিদাস। কালিদাস। তো কালিদাসের লেখা মালবিকা গীনা মিত্র থেকে এদের প্রেম কাহিনীর ব্যাপারে, কার কার? অগ্নিমিত্র এবং মালবিকার প্রেম কাহিনীর ব্যাপারে আমরা কিন্তু জানতে পাচ্ছি, তার ব্যাপারে সেখানে চর্চা আছে। এবং এই সেকেন্ড যে অ্যাটাক করলো, জামান অ্যাটাক মিয়ান্ডার, এই মিয়ান্ডার যখন হেরে গেল অগ্নিমিত্রের কাছে, হেরে যাওয়ার পর তিনি যখন বাড়ি ফিরছেন, তো বাড়ি ফেরার সময় এই মিয়ান্ডার কি হচ্ছে? বাড়ি ফেরার সময় এই মিয়ান্ডারের সাথে সাক্ষাৎ হচ্ছে। কার? মিয়ান্ডারের সাথে সাক্ষাৎ হচ্ছে নাগ সেন। নাগ সেন। এবং এই নাগ সেন হলো বৌদ্ধ ভিক্ষুক। নাগ সেনকে বৌদ্ধ ভিক্ষুক। এবং নাগ সেনের সাথে যেই বৌদ্ধ ভিক্ষুক নাগ সেনের সাথে তার পরিচয় ঘটছে, সাক্ষাৎ ঘটছে, এই নাগ সেন তাকে ধরে বেঁধে, এই মিয়ান্ডারকে ধরে বেঁধে কি করছে? তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করাচ্ছে। অর্থাৎ মিয়ান্ডার কি হলেন? বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। কি হন? বৌদ্ধ ধর্মে ইনি কিন্তু দীক্ষিত হন। কার আন্ডারে? এই নাগ সেনের আন্ডারে। এবং এর ব্যাপারেও আমরা কিন্তু জানতে পারছি একটা বই থেকে। কোন বই থেকে আমরা জানতে পারছি? এর ব্যাপারে আমরা জানতে পারছি মিলান্দ পানহের বই থেকে। মিলান্দ পানহ নামক বই থেকে। এবং এই মিলান্দ পানহ কার লেখা? এই বৌদ্ধ ভিক্ষুক নাগ সেনের লেখা বই। এটা কার লেখা? নাগ সেনের লেখা বই। মিলান্দ পানহ থেকে আমরা জানতে পাচ্ছি কি? আমরা জানতে পাচ্ছি যে এই মিয়ান্ডার ফেরার সময় বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এই পুষ্যমিত্র তাহলে কি করলো? পুষ্যমিত্র নেতৃত্বে কি হলো? কিন্তু দুবার মানে পুষ্যমিত্রের ছেলে গিয়ে অগ্নিমিত্র দুবার কি করলো? বিদেশি আক্রমণ, জামান অ্যাটাক কিন্তু তিনি প্রতিহত করেছেন। এছাড়া এই পুষ্যমিত্র শুঙ্গ দুবার তার সাম্রাজ্যে কি করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ। তো নেক্সট পেজে লিখছি, পুষ্যমিত্র শুঙ্গ কি করেন? দুবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এছাড়া পুষ্যমিত্র শুঙ্গ বিদর্ভ জয়লাভ করেন। বিদর্ভ জয়লাভ করেছিলেন। বিদর্ভকে তিনি জিতেছিলেন। বিদর্ভ জয়লাভ করেন। এবং এর টাইমে, এই পুষ্যমিত্র শুঙ্গের টাইমে, তোমাদের এর আগের দিনের ক্লাসে যখন মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথ পড়াচ্ছিলাম, তখন বলেছিলাম যে বৃহদ্রথ মানে অশোকের পরবর্তী যে সমস্ত রাজারা ছিল তারা ছিল অযোগ্য। এবং সেই টাইমে ওড়িশার যে কলিঙ্গ ছিল, সেই কলিঙ্গের খারবেল কি করেছিল? মগধ থেকে কিন্তু আলাদা হয়ে গিয়েছিল। তো এই কলিঙ্গের রাজা খারবেল, কলিঙ্গের রাজা কে? খারবেল। এই কলিঙ্গের রাজা খারবেল কি করছে? এই খারবেল পুষ্যমিত্রকে পরাজিত করছে। খারবেল পুষ্যমিত্রকেও কিন্তু পরাজিত করে। পুষ্যমিত্রকেও ইনি কিন্তু পরাজিত করেন। এরপর এই পুষ্যমিত্র শুঙ্গের পর এই বংশের পরবর্তী শাসক হচ্ছে কে? পরবর্তী শাসক হচ্ছে ভাগব্রত। পরবর্তী শাসক হলেন ভাগব্রত। এই ভাগব্রতের দরবারে আবার যবন থেকে আরেকজন ব্যক্তি আসে এবং তিনি অ্যাটাক করতে আসেন না, তিনি আসেন রাজদূত হিসেবে, বা বলতে পারো যবন দূত আসেন। তো যবন দূত কে আসেন এনার দরবারে? তো এনার দরবারে আসে
হেলিওডটাস, এনার দরবারে আসছেন কে? হেলিওডোটাস আসছেন রাজদূত হিসাবে। এবং এই হেলিওডোটাস ইনি বৌদ্ধ ধর্মে কিন্তু দীক্ষিত হওয়ার জন্য তিনি আসছেন এই ভাগবতের দরবারে, কিন্তু তাকে জোর করে বৌদ্ধ ধর্মে দীক্ষিত না করে তাকে কি করা হচ্ছে, তাকে ভাগবত ধর্ম বা বলতে পারো হিন্দু ধর্মে দীক্ষিত করা হচ্ছে। অর্থাৎ বৌদ্ধের পরিবর্তে ভাগবত বা হিন্দু ধর্মে এনাকে দীক্ষিত করা হচ্ছে। ভাগবত ধর্মে ইনি দীক্ষিত হন কে? হেলিওডোটাস। এবং এর ব্যাপারে আমরা কোথা থেকে জানতে পারছি? গরুর ধ্বজ যে অভিলেখ আছে সেই গরুর ধ্বজ অভিলেখ থেকে। তো এর ব্যাপারে আমরা জানকারি কোথা থেকে পাচ্ছি? তো এর ব্যাপারে আমরা জানকারি পাচ্ছি গরুর ধ্বজ অভিলেখ থেকে। গরুর ধ্বজ অভিলেখ থেকে এর ব্যাপারে আমরা কিন্তু জানকারি পেয়েছি। এবার এই বংশের এখান থেকে নেক্সট কোশ্চেন যেটা দেবে, ভাগবতের পরে আরো কিন্তু অযোগ্য শাসক ছিল এবং অন্তিম শাসককে সেটা জানতে চাইবে। এরপর এই বংশের লাস্ট রুলার অর্থাৎ অন্তিম শাসক আসছে, তার নাম কি? অন্তিম শাসকের নাম হলো দেবভূতি। এই দেবভূতিকে হত্যা করছে কে? কারণ এর পরবর্তী যে বংশধর আসবে সে কে ছিল? সে ছিল বাসুদেব। তো এই বাসুদেব কে ছিল? বাসুদেব ছিল এই দেবভূতি যখন রাজা ছিল, সম্রাট ছিল, তার রাজত্বের মন্ত্রী ছিল। মন্ত্রীর নাম কি ছিল? মন্ত্রীর নাম ছিল বাসুদেব। এই বাসুদেব কিন্তু গল্প শুনেছিল পুষ্যমিত্র শুঙ্গও কি করেছিল? তার মানে তিনি যে সাম্রাজ্যের অধীনে অর্থাৎ বৃহদ্রথের অধীনে তিনি সেনাপতি ছিলেন, সেই বৃহদ্রথকে হত্যা করেছিলেন। তো সেই গল্প শুনে তিনি কিন্তু উদ্বুদ্ধ হন এবং ইনিও টপকে দেন কাকে? এই দেবভূতিকে। এবং দেবভূতিকে মেরে দিয়ে এই বাসুদেব আরেকটা নতুন বংশ প্রতিষ্ঠা করছেন, যার নাম হলো কানভা ডাইনেস্টি। কানভা বংশ বা অনেক বইতে লেখা থাকে কর্ণব বংশ। কর্ণব বংশের ইনি প্রতিষ্ঠা করেন। তো নেক্সট হেডিং করো কর্ণব বংশ। আচ্ছা, এই ইমেজটা আছে কর্ণব বংশের পরে সাতবাহন বংশে, তো পরে আসছি। নেক্সট পেজে লেখো কানভা ডাইনেস্টি। কানভা বংশ বা কানভা ডাইনেস্টি। তো এই কানভা বংশের প্রতিষ্ঠা কে করছেন? কানভা বংশের প্রতিষ্ঠা করছেন বাসুদেব। কাকে মেরে করছেন? তিনি মারছেন দেবভূতিকে। শুঙ্গ বংশের অন্তিম শাসক দেবভূতিকে মেরে বাসুদেব কি করছেন? এই বংশের প্রতিষ্ঠা করছেন। এবং এই বংশ অতটা খুব একটা ইম্পর্টেন্ট না, সুতরাং খুব একটা বেশি জানার দরকার নেই। এই বাসুদেবের পরে আরো চারজন ব্যক্তি আসবে, চারজন রাজা আসবে রাজত্ব করার জন্য, তাদের ব্যাপারে জানার কোনো দরকার নেই, দেয় না। এখান থেকে দুটো কোশ্চেন দেয়, একটা দেয় এই কানভা বংশের প্রতিষ্ঠা কে করছেন এবং এই কানভা বংশের অন্তিম শাসক কে ছিলেন, লাস্ট রুলার কে ছিলেন, অন্তিম শাসক। তো অন্তিম শাসক কে ছিলেন? অন্তিম শাসক ছিলেন সুশর্মা। অন্তিম শাসক কে ছিলেন? অন্তিম শাসক ছিলেন সুশর্মা। এবং এই সুশর্মাকেও হত্যা করছে কে? হত্যা করছে ওই একই গল্পে উদ্বুদ্ধ হয়েছেন আরেকজন ব্যক্তি, যার নাম হলো শিমুখ। এবং শিমুখ কে ছিলেন? এই সুশর্মার সভার ইনিও কিন্তু মন্ত্রী ছিলেন। মন্ত্রীর নাম কি ছিল? মন্ত্রীর নাম ছিল শিমুখ। শিমুখ কি করছে? শিমুখও ওই
গল্প শুনেছে, বাসুদেবের গল্প শুনেছে, পুষ্যমিত্র শুঙ্গের গল্প শুনেছে, ইতিহাস দেখেছে, দেখছে যে কি এরাও কি তার মানে রাজাকে, মানে যার আন্ডারে তিনি সেনাপতি বা মন্ত্রী ছিলেন তাকে হটিয়ে দিয়ে এনারা নতুন বংশ বা নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছেন। তো শিমুকও কি করছেন, সুশর্মাকে হত্যা করছেন। সুশর্মাকে হত্যা করে শিমুক নতুন বংশের প্রতিষ্ঠা করছেন এবং নতুন বংশের নাম দিচ্ছেন কি সাতবাহন বংশ। সাতবাহন বংশ, সাতবাহন ডাইনেস্টি। এবং সাতবাহন ডাইনেস্টি এর ইস্টাবলিশ হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 28 বা অনেক বইতে লেখা থাকে 25 খ্রিস্টপূর্বাব্দে। 25 খ্রিস্টপূর্বাব্দে সাতবাহন বংশের কি করছেন, তিনি ইস্টাবলিশ করছেন প্রায় আনুমানিক 25 খ্রিস্টপূর্বাব্দে। কণভা বংশের টাইম পিরিয়ড তার আগে দেখে নিই, এখানে বলতে ভুলে গিয়েছি। পুষ্যমিত্র শুঙ্গ, যে শুঙ্গ ডাইনেস্টি ইস্টাবলিশ করেছিল, শুঙ্গ ডাইনেস্টি কত সালে ইস্টাবলিশ করেছিল? শুঙ্গ ডাইনেস্টি ইস্টাবলিশ করেছিল, লিখে রাখতে পারো, মৌর্য বংশের পরে। মৌর্য বংশের পতন হচ্ছে 185 খ্রিস্টপূর্বাব্দে এবং 185 খ্রিস্টপূর্বাব্দ থেকে রাজত্ব করছে শুঙ্গ বংশ 73 আনুমানিক 73 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শুঙ্গ বংশ রাজত্ব করছে। এবং আনুমানিক 73 খ্রিস্টপূর্বাব্দ থেকে পরবর্তী বংশ এসেছিল কে, কণভা বংশ। কণভা বংশ রাজত্ব করছে আনুমানিক 73 খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক 25 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করছে কণভা বংশ। এবং তারপর আসছে কে, সাতবাহন বংশ। তো নেক্সট হেডিং করো এখান থেকে সাতবাহন ডাইনেস্টি বা সাতবাহন বংশ। সাতবাহন বংশ, সাতবাহন বংশ বা সাতবাহন ডাইনেস্টি, সাতবাহন বংশ বা সাতবাহন ডাইনেস্টি। তো এই যে সাতবাহন বংশ, সাতবাহন ডাইনেস্টি, এটার ব্যাপারে এখানে একটুখানি দেখে নাও ম্যাপে যে সাতবাহন ডাইনেস্টিটা মূলত বিস্তৃতি কোথায় ছিল। তো এখানে দেখতে পাচ্ছ গুজরাটের সৌরাষ্ট্র থেকে একটু মধ্যপ্রদেশের মধ্যে থেকে টোটাল মহারাষ্ট্র, এদিকে অন্ধ্রপ্রদেশ, এদিকে নিচে কর্ণাটকের কিছু অংশ আর তামিলনাড়ুর কিছু অংশ মিলে সাতবাহন বংশের কিন্তু ইস্টাবলিশ হয়েছিল। এবং সাতবাহন বংশের যে ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল কি ছিল, প্রতিষ্ঠান। এবং প্রতিষ্ঠানটা কোথায় ছিল, এখানে মহারাষ্ট্রে ছিল। মহারাষ্ট্রের প্রতিষ্ঠানে ছিল কি, সাতবাহন বংশের ক্যাপিটাল। সাতবাহন বংশের ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল সাতবাহন বংশের ক্যাপিটাল। তো এখানে হেডিং করো সাতবাহন বংশ। সাতবাহন বংশের প্রতিষ্ঠা কে করছে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা লেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠা কে করলেন? প্রতিষ্ঠা করলেন শিমুক। শিমুক কাকে হত্যা করে সাতবাহন বংশের প্রতিষ্ঠা করলেন? সুশর্মাকে হত্যা করে। কণভা বংশের সুশর্মাকে হত্যা করে শিমুক প্রতিষ্ঠা করলেন কে? প্রতিষ্ঠা করলেন সাতবাহন বংশ। এবং সাতবাহন বংশের রাজধানী কোথায় বললাম? ক্যাপিটাল। তো লিখে রাখো সাতবাহন বংশের রাজধানী, ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটাল ছিল মহারাষ্ট্রের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান মহারাষ্ট্র। এক্সামে কোশ্চেন দিয়েছিল, মনে রাখবে, মহারাষ্ট্র। মহারাষ্ট্র। তো প্রথমে সাতবাহন বংশ কিন্তু মহারাষ্ট্রের এলাকা জুড়ে ছিল। এবং তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এই যখন মৌর্যোত্তর পরবর্তী যে বংশধরগুলো আসবে সেই টাইম পিরিয়ডেও কিন্তু বিদেশি আক্রমণ হচ্ছে এবং সেই বিদেশিরাও কিছু কিছু জায়গায় রাজত্ব করছে এবং তার পাশাপাশি এই সমস্ত বংশরাও কিন্তু রাজত্ব করছে। তো প্রথমে সাতবাহন বংশ মহারাষ্ট্রের এলাকা জুড়ে ছিল, কিন্তু শক রাজাদের জন্য তাদের কিন্তু মহারাষ্ট্রের এলাকা লাস্টে ছাড়তে হয়। মহারাষ্ট্রের এলাকা ছাড়ার পর এই সাতবাহন বংশরা কোন দিকে সরে যায়? অন্ধ্রপ্রদেশের দিকে ধীরে ধীরে কিন্তু এরা মুভ করে। তাই এই বংশকে অনেক সময় বলা হয় কি, অন্ধ্র সাতবাহন বংশ। অন্ধ্র সাতবাহন
অন্ধ্র সাতবাহন বংশও কিন্তু একে বলা হয়। সাতবাহন বংশের সব থেকে, যদি কোশ্চেন দেয় যে সাতবাহন বংশের সব থেকে যোগ্য শাসক কে ছিলেন, সাতবাহন বংশের যোগ্য শাসক কে ছিলেন, তো মনে রাখবে, শর্টকাটেই বলে দিচ্ছি, শর্টকাট কিভাবে মনে রাখবে। যোগ্য শাসক ছিলেন জিপিএস। আজকাল আমাদের মোবাইলে জিপিএস সিস্টেম আছে, আশা করি প্রত্যেকেই জানি। তো জিপিএস মনে রাখবে, জিপিএস ফর কি, জি ফর গৌতমী, জি ফর হলো গৌতমী, পি ফর হলো পুত্র, গৌতমী পুত্র, এস ফর হলো সাতকর্ণী, সাতকর্ণী। তো সাতবাহন বংশের শিমুখ কিন্তু অতটা বংশ প্রতিষ্ঠা করলেও অতটা যোগ্য শাসক ছিল না। প্রথম যোগ্য শাসক আসে এই জিপিএস, অর্থাৎ গৌতমী পুত্র সাতকর্ণী। এবং গৌতমী পুত্র সাতকর্ণী তিনি যখন রাজা ছিলেন, সেই টাইমে কি হচ্ছে, সেই টাইমে শক শাসক, এই সাতবাহন বংশের টাইমে দুটো শক শাসক কিন্তু এই সাতবাহন বংশকে অ্যাটাক করছে। তো প্রথম অ্যাটাক কখন হচ্ছে, যখন এই গৌতমী পুত্র সাতকর্ণী তিনি ক্ষমতায় আছেন, তিনি যখন রাজা হিসাবে আছেন। তো অ্যাটাক হচ্ছে কোথায়, অ্যাটাক কে করছে, অ্যাটাক করছে শক শাসক নাহপান। তো শক শাসক কোথাকার শক শাসক, নাসিক, নাসিকের শক শাসক, নাসিকের শক শাসক, তার নাম কি, নাসিকের শক শাসক নাম হলো নাহপান। নাহপান অ্যাটাক করছে কাকে, অ্যাটাক করছে গৌতমীপুত্র সাতকর্ণীকে। এবং গৌতমীপুত্র সাতকর্ণী নাহপানকে কি করছেন, পরাজিত করছেন, অর্থাৎ নাহপান হচ্ছেন পরাজিত, এবং জয়লাভ কে করছেন, জয়লাভ করছেন গৌতমীপুত্র সাতকর্ণী, জয়লাভ করেন গৌতমীপুত্র সাতকর্ণী। এর পরবর্তী শাসক আসে গৌতমীপুত্র সাতকর্ণীর পরবর্তী শাসক কে আসে, পরবর্তী শাসক আসে বিপিপি, শর্টে মনে রাখবে বিপিপি, মানে বি ফর হলো কি, বি ফর হলো বশিষ্ঠ পুত্র পুল্লমাপী, বশিষ্ঠ পুত্র, বি ফর বশিষ্ঠ, পি ফর পুত্র, আর লাস্টের পি ফর হলো পুল্লুমাপী, বশিষ্ঠ পুত্র পুল্লমাপী পরবর্তী সাতবাহন বংশের শাসক হচ্ছেন। এবং এই বশিষ্ঠ পুত্র পুল্লমাপী যখন শাসক হচ্ছেন, এবং শক রাজারা যখন দেখছেন যে নাহপান আগের গৌতমীপুত্র সাতকর্ণীর সাথে যুদ্ধ করে হেরে গেছে, পরাজিত হয়েছে, তো সেই ক্ষোভ ধরে না রাখতে পেরে আরেকজন শক শাসক আসছেন, আরেকজন শক শাসক অ্যাটাক করতে আসছেন এই বিপিপি এর সময়, অর্থাৎ বশিষ্ঠ পুত্র পুল্লমাপীর সময়। কে আসছেন, তার নাম হলো রুদ্রদামন, তার নাম কি, তার নাম হলো রুদ্রদামন। তো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন দেবে, এই গৌতমীপুত্র সাতকর্ণীকে নাহপান যে অ্যাটাক করেছিল শক শাসক, এটার ব্যাপারে আমরা জানতে পেরেছি কোথা থেকে, তো এটার ব্যাপারে আমরা জানতে পেরেছি মহারাষ্ট্রে যোগলথম্বী নামক একটা জায়গা আছে, জায়গার নাম কি, যোগলথম্বী, যোগলথম্বী কোথায়, মহারাষ্ট্র, শর্টে লিখলাম MH, মহারাষ্ট্র। তো এই যোগলথম্বী জায়গাতে কি পাওয়া যাচ্ছে, সেখান থেকে একটা মুদ্রা পাওয়া যাচ্ছে, কয়েন পাওয়া যাচ্ছে, এবং কয়েনের এক পিঠে ছবি আছে কার, গৌতমীপুত্র সাতকর্ণীর জয়লাভ করার ছবি, এবং অপর পিঠে ছবি আছে নাহপানের ছবি আছে, শক শাসক নাহপান। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে গৌতমীপুত্র সাতকর্ণীর সাথে নাহপানের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে গৌতমীপুত্র সাতকর্ণী জয়লাভ করে এবং নাহপান পরাজিত হয়। এবং পরবর্তী শক শাসক যখন বশিষ্ঠ পুত্র পুল্লমাপীর টাইমে আসে, কে আসে, রুদ্রদামন আসে। রুদ্রদামন যখন অ্যাটাক করলে রুদ্রদামন এই যুদ্ধে জয়লাভ করে, এবং বশিষ্ঠ পুত্র পুল্লমাপী ইনি কিন্তু পরাজিত হন। পরাজিত হওয়ার পর এই বশিষ্ঠপুত্র পুল্লমাপী এবং এদিকে রুদ্রদামন আর বশিষ্ঠপুত্র পুল্লমাপী, এই দুজনের মধ্যে হয়ে যাচ্ছে কি, বৈবাহিক সম্পর্ক হয়ে যাচ্ছে, ফলে আবার মিটমাট সবকিছু কিন্তু হয়ে যাচ্ছে।
তো এখান থেকে লাস্ট কোশ্চেন যেটা দেয় সাতবাহন বংশ থেকে, যে এই বংশের শেষ শাসক কে, অন্তিম শাসক কে? তো লেখো লাস্ট রুলার, লাস্ট লাস্ট রুলার। তো অন্তিম শাসক হলেন কে? অন্তিম শাসকও শর্টকাট মনে রাখতে পারো, YSS। ওয়াই ফর জাজ, এস ফর সিরি, জাজ সিরি, আর লাস্ট এস ফর সাতকর্ণী। জাজ সিরি সাতকর্ণী হলেন সাতবাহন বংশের অন্তিম শাসক এবং লাস্ট শাসক। এই সাতবাহন বংশে কিন্তু একটা ভুল কাজ এরা কিন্তু শুরু করে গিয়েছিল, যেটা পরবর্তীতে গিয়ে কিন্তু একটা বড় সমস্যা ক্রিয়েট হয়। সেটা যখন পরবর্তীতে আমরা দেখব তখন আলোচনা করব। তো শুরুটা কি করেছিল? এরা ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা শুরু করেছিল এই সাতবাহন বংশ। কিন্তু এই ভূমিদান ব্যবস্থাটা সব থেকে বেশি দেওয়া শুরু হয়েছে কখন? এই সাতবাহন বংশের পর আর বিদেশি আক্রমণ যেগুলো হচ্ছে, মানে ইন্দো গ্রিক, শক, পল্লব এবং কুষাণ, এই সমস্ত বংশের পর যখন গুপ্ত বংশ আসবে, সেই গুপ্ত বংশের রাজারা ব্রাহ্মণদের সব থেকে বেশি কিন্তু ভূমিদান, মানে ভূমি দান করার এই প্রথাটা চালু করেছিল। এবং লাস্টে এই লাস্টের দিকের যে সমস্ত গুপ্ত শাসকরা, তারা কি করতো? বেতন, স্যালারি দেওয়ার পরিবর্তে কোনো এলাকার ভূমি দান করে দিত। এবং এর ফলে ধীরে ধীরে সামন্ত ব্যবস্থা কিন্তু চালু হতে থাকলো। এবং এই সামন্ত প্রথা, এটার শুরু করে গিয়েছিল এই কিন্তু সাতবাহন বংশ। সাতবাহন বংশেও কিন্তু বেতনের বদলে ভূমিদানের প্রথা ছিল, অর্থাৎ সামন্তী ব্যবস্থা কিন্তু সর্বপ্রথম চালু হয়। লিখে রাখতে পারো, সামন্তী বা সামন্ত প্রথা, সামন্ত প্রথা বা ভূমিদান প্রথা, ভূমিদান প্রথা, প্রথা সর্বপ্রথম চালু হয়। সর্বপ্রথম সর্বপ্রথম চালু করে, সর্বপ্রথম চালু করে কে? এই সাতবাহন বংশ। এবং পরবর্তীতে ধীরে ধীরে এই সামন্তরাই নিজেকে রাজা বলে ঘোষণা করবে, নিজেদের যে সম্রাট আছে তাদের থেকে আলাদা হয়ে যাবে। ধীরে 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 কিন্তু বিভাগ হবে, তখন আমরা ডিটেলসে ডিসকাস করব। এছাড়া এখান থেকে আরেকটা পয়েন্ট লিখে রাখো, সাতবাহন বংশ ছিল মাতৃকেন্দ্রিক বংশ, মাতৃকেন্দ্রিক। আচ্ছা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এর আগে অলরেডি পড়িয়েছি কোন সভ্যতা মাতৃকেন্দ্রিক সভ্যতা ছিল, অলরেডি পড়িয়েছি। তো মাতৃকেন্দ্রিক ছিল কি? সাতবাহন, সাতবাহন বংশ। সাতবাহন বংশ অর্থাৎ ফ্যামিলির হেড কে ছিল? মাতা ছিল ফ্যামিলির হেড, মহিলারা ছিল কি? ফ্যামিলির হেড। এবং এই বংশের নামের আগে মায়ের নাম লেখা হতো, কিন্তু রাজা কিন্তু পুরুষরাই হতো। অর্থাৎ রুলার, সরি, কিং বা রুলার যারা, তারা কিন্তু রাজারাই, পুরুষরাই হতো। তো সাতবাহন বংশ মাতৃকেন্দ্রিক ছিল। আর এর আগে অলরেডি একটা সভ্যতা পড়িয়ে এসেছি, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতাও কিন্তু ছিল মাতৃকেন্দ্রিক। এছাড়া আরেকটা বংশ ছিল যেটা ছিল মাতৃকেন্দ্রিক, তো লিখে রাখো, খাসি এবং নায়রি। খাসি এবং নায়রি, এরা ছিল কিন্তু মাতৃকেন্দ্রিক বংশ। এই সাতবাহন বংশের টাইমে যে কয়েন ব্যবহার হতো, সেটা কিসের কয়েন? এই টাইমে সীসার কয়েনের ব্যবহার শুরু হয়। সীসার কয়েন, সীসার কয়েন, সীসা অর্থাৎ পিবি বলা হয় যাকে, লেড। তো সীসা অর্থাৎ লেডের কয়েন কিন্তু এই টাইমে ব্যবহৃত হতো। এবং সাতবাহন সাম্রাজ্যে ম্যাপে তোমরা দেখেছো, এখানে সাতবাহন বংশের ম্যাপ দেখিয়েছি। সাতবাহন বংশটা বিস্তৃতি বললাম মধ্যপ্রদেশ, টোটাল মহারাষ্ট্র এরিয়া জুড়ে। এবং জানো প্রত্যেকে যে মহারাষ্ট্র থেকে একটা নদীর উৎপত্তি হচ্ছে, যেটা পেনিনসুলার, যদি কোশ্চেন দেয় যে পেনিনসুলা ইন্ডিয়ার সব থেকে বড় নদী, অর্থাৎ উপকূলীয় ভারতের সব থেকে বড় নদী, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে গোদাবরী। উপকূলীয় ভারতের অর্থাৎ হলো সেই নদীটা টোটালটাই কিন্তু ভারতের মধ্যে বিস্তৃতি লাভ করেছে, অন্য ভারতের বাইরের কোনো কান্ট্রিতে গিয়ে পড়েনি। তো সেই নদীর নাম কি? নদীর নাম হলো গোদাবরী, যাকে বলা হয় দক্ষিণী গঙ্গা, কারণ গঙ্গার পরবর্তী বড় নদী হলো এই গোদাবরী নদী।
তো এই গোদাবরী নদীর তটে এই সাম্রাজ্য কিন্তু গড়ে উঠেছিল, ফলে এখানকার জমি উর্বর ছিল, কৃষিকাজও কিন্তু এখানে খুব ভালো হতো। এছাড়া এই সাম্রাজ্যে আর যে রূপোর যে কয়েন ছিল, রূপোর কয়েন, সিলভার কয়েন, তার নাম কি ছিল সেটাও লিখে রাখতে পারো। সিলভার কয়েনের নাম ছিল কাশপন। কাশপন, কার্সপন ছিল নাম। তো সাতবাহন বংশের লাস্ট শাসক কে ছিল? লাস্ট শাসক ছিলেন জাজ শ্রী সাতকর্ণী। তো এই ছিল সাতবাহন বংশ টপিক। আজকের ক্লাসে 3টে রাজবংশ আমরা দেখলাম, একটা হলো শুঙ্গ, সেকেন্ড হলো কানভা এবং থার্ড হলো সাতবাহন বংশ। এবার এদের সমসাময়িক যে সমস্ত বিদেশি আক্রমণগুলো হয়েছে, অর্থাৎ ইন্দো গ্রিক শক শাসক, তারপর পল্লব বংশ, কুষাণ বংশ, কুষাণ বংশে কনিষ্কর ব্যাপারে, এগুলোর ডিটেলসে আমরা নেক্সট দিন ক্লাসে আলোচনা করব। তো আশা করি আজকের ক্লাসে যে টপিকগুলো পড়ানো হয়েছে সেগুলো সব ক্লিয়ার হয়েছে, এবং কিভাবে কার পরে কোন রাজবংশ আসছে আশা করি সেটাও ক্লিয়ার করতে পেরেছি। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা এসএসসি বা আদার্স অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।